রাতের নিস্তব্ধতায় কখনো শুনেছ তোমার নাম ধরে কেউ ডাকছে? ঠিক তোমার নাম, কিন্তু গলাটা এমন যেন কবর থেকে উঠে আসছে। কবে আয়, এখানে আয়। আজকের এই নিউ ইয়ার স্পেশাল এপিসোডে এমন একটা সত্য ঘটনা শোনাবো যেখানে ছেলেটা কখনো ভূত প্রেত মানত না, কিন্তু সে রাতের পর রাত শুনেছে সেই ভয়ানক ডাক, নিশির ডাক। ডাকটা শুনে তার শরীরে এমন অভিশাপ পড়ে যেখানে ডাক্তাররা কিছুই করতে পারে না। অবশেষে গ্রামের ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে হয়, আর সেই সময় তার শরীর থেকে বেরিয়ে আসে এমন চিৎকার যা শুনে ওঝা নিজেও কেঁপে উঠেছিল। তোমাদের যদি সাহস থাকে তাহলে হেডফোন লাগাও, লাইট অফ করো আর শোনো পুরো ঘটনাটা, কারণ একবার এই ডাক শুনে ফেললে পিছন ফিরে তাকানোর সাহস আর থাকে না। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ঘটনায় যাওয়া যাক। তোমরা শুনছো বাস্তবের আড়ালে, পর্ব 46। সাথে আমি সাগর। এখানে শুধু ঘটনা নয়, ঘটনার সাথে ভয়ও পাওয়া যায়। আমি অভিজিৎ, বন্ধুরা আমাকে অভি বলে ডাকে। ছত্তিশগড়ের এক ছোট গ্রাম থেকে এই ঘটনা তোমাদের লিখে পাঠাচ্ছি। আমি তোমাদের এক পুরনো শ্রোতা। গত 1 বছর ধরে ঘটনা না আসায় এক প্রকার ধরেই নিয়েছিলাম আর হয়তো কোনোদিন তোমাদের চ্যানেলে ঘটনা শুনতে পাবো না। কিন্তু অনেক অপেক্ষার পর যখন ঘটনা পোস্ট করা হলো আর ফোনে নোটিফিকেশান এলো, তখন আর আমি ঘটনা না পাঠিয়ে থাকতে পারলাম না। আমি গ্রামের এক মুদিখানার দোকানে কাজ করি। ছোটবেলা থেকেই বড়দের মুখে অনেক ভূত প্রেতের কথা শুনে এসেছি, কিন্তু সেসব কোনোদিন বিশ্বাস করিনি। কিন্তু আজ যে অভিজ্ঞতার কথা তোমাদের জানাচ্ছি, এই অভিজ্ঞতার পর আমার জীবন অনেকটাই বদলে গেছে। সব শুরু হয়েছিল এক বুধবার রাতে। আমি কাজ থেকে বাড়ি ফিরছি, খুব ক্লান্ত। কতক্ষণে বাড়ি ফিরবো সেটা মনে মনে ভাবছি আর জোরে জোরে পা চালাচ্ছি। এখানে আমাদের বাড়িটার একটু বর্ণনা দিয়ে রাখি। আমাদের বাড়িটা 1980 দশকের খুব পুরনো বাড়ি। আমার ঠাকুরদার কঠোর পরিশ্রমে তৈরি করাই বাড়ি। বাড়ির পিছনে একটা ছোট জঙ্গলের মতো জায়গা আছে, আর সেখানে পড়ে আছে গাছপালার পুরনো কবরস্থানের ধ্বংসাবশেষ। গ্রামের লোক বলে ওখানে নাকি নিশির ডাক শোনা যায়। রাতে অদ্ভুত ডাকও অনেকে নাকি শুনেছে, যা শুনলে মানুষের উপর নাকি অভিশাপ পড়ে। এত বছর এই কথাগুলোকে কোনোদিন পাত্তা দিইনি, হেসে উড়িয়ে দিতাম। কিন্তু সেই রাতে বাড়ি ফিরে রাতের খাওয়া সেরে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছি। ঠিক এমন সময় হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ এলো, যেন কেউ ফিসফিস করে আমাকে ডাকছে, হবে হবে হবে। প্রথমে ভাবলাম বন্ধুরা হয়তো মজা করছে, কিন্তু ফোনে চোখ যেতেই দেখি রাত 12টা বাজতে 3 মিনিট বাকি। কিন্তু আওয়াজটা এখনো হয়ে যাচ্ছে, যেন কেউ বাড়ির পিছন দিকে জানলার বাইরে থেকে আওয়াজ দিচ্ছে। আমি উঠে জানলা খুলতেই বাড়ির পিছনের জঙ্গল দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে ঘরের ভিতর ঢুকে এলো, কিন্তু কাউকে দেখতে পেলাম না। জানলা বন্ধ করতে যাব ঠিক এমন সময় আওয়াজটা আবার এলো, হবে আয়, এখানে আয়, এখানে আয়। গলাটা ফ্যাসফ্যাসে, একটু ভাঙা ভাঙা, যেন দূর থেকে কেউ ডাকছে। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি জানলা বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আওয়াজটাও থামল না। সারা রাত ধরে চলল, কখনো কাছে কখনো দূরে, কিছুতেই ঘুমাতে দিল না। সকাল হলে আমি পাশের বাড়ির এক জেঠুকে রাতে ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিত করে বলি। সবটা শুনে তিনি বলেন, ওটা কোনো মানুষের ডাক না, ওটা নিশির ডাক। সাথে উনি এটাও বলেন, আবার যদি রাতে আমি সেই আওয়াজ শুনতে পাই তাহলে যেন ভুলেও জানলা না খুলি। আমি কথাটা বিশ্বাস না করে কাজে চলে যাই। কাজ করে দুপুরবেলা খেতে এসেছি, তখন মাকে সব কথা বলি। মা শুনে প্রথমে খুব ভয় পেয়ে যায়, তারপর আমাকে বলে বাইরে কোথাও যেতে হবে না। ওই আওয়াজ নাকি যারা শোনে তারা নাকি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, তার উপর নাকি অভিশাপ পড়ে।
জ্বর, অসুস্থতা, এমনকি মৃত্যু পর্যন্ত নাকি ঘটতে দেখা গেছে। আমি মার কথা অবহেলা করে কাজে বেরিয়ে যাই। প্রথমে কথাটা বিশ্বাস হয়নি ঠিকই, কিন্তু সেদিন থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করলো। পরের দিন বৃহস্পতিবার, আমার হালকা জ্বর এলো। মা জ্বর মেপে বলল 100 ডিগ্রি জ্বর আছে। প্রথমে ভাবলাম কাজের ক্লান্তির জন্য হয়তো জ্বর এসেছে, কিন্তু মনের মধ্যে মার বলা কথাগুলো একটা বাসা বেঁধে রেখেছে। রাতে জ্বর বাড়ায় মা খাইয়ে দিল আর বলে গেল জেগে না থেকে শুয়ে পড়তে। কখন চোখ খুলেছে জানি না, কিন্তু চোখ খুলতেই আবার সেই ডাক কানে ভেসে এলো, অবে, কি রে অবে, শুয়ে পড়লি নাকি? আয়, আমার সাথে আয়। এবার আওয়াজটা আরো জোরে হতে লাগলো। আমার মনে হলো যেন জানলার খুবই কাছে কেউ দাঁড়িয়ে আমাকে আওয়াজ দিচ্ছে। চাদর মুড়ি দিয়ে চুপ করে শুয়ে রইলাম। সেই জেঠুর কথা মনে পড়ে গেল। সে আমাকে বলে দিয়েছিল আওয়াজ পেলেও যেন আমি জানলা না খুলি। জোর করে খাটে শুয়েছিলাম, কিন্তু কিছুতেই আওয়াজ যখন থামলো না, এক প্রকার বিরক্ত হয়ে আমি লাইট জ্বালাই। আওয়াজটা থেমে গেল। জানলার দিকে তাকিয়ে দেখি জানলার কাছে একটা ছায়া পড়েছে। ছায়াটা কার সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা স্পষ্ট বুঝতে পারলাম সে জানলার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার ঝলসানো লাল চোখ আমার কাছে এখন স্পষ্ট। ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ খুলতেই মা দেখি পাশে বসে সবজি কাটছে। মার মুখে জানতে পারলাম রাতে আমার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। ওরা এসে আমাকে মাটি দিয়ে তুলে খাটে ঘুম পাড়ায়। রাতে নাকি আমার জ্বর বেড়ে 103 ডিগ্রি হয়ে গেছিল। সেদিনই মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল কোনো ইনফেকশন নেই, কিন্তু তোমার শরীর দুর্বল হয়ে গেছে, এখন রেস্ট নেওয়া খুব দরকার। বাড়ি এসে দুপুরে স্নান সেরে খাওয়া খেয়ে ওষুধ খেয়েছি, কিন্তু জ্বর কিছুতেই কমলো না। রাতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। চোখ লাগতে যাবে ঠিক এমন সময় আবার সেই ডাক কানে ভেসে এলো। কিন্তু এবার আরও ভয়ানক জিনিস হলো, কারণ সেই আওয়াজটা ঘরের ভিতর দিয়ে আসছে। ভয়ে আমি উঠে বসলাম। বেডের সামনে আয়না থাকায় সেটা দিয়ে পরিষ্কার দেখতে পেলাম আমার পিছনে ছায়া দাঁড়িয়ে আছে। তার শরীর দেখা যাচ্ছে না, কিন্তু অন্ধকারে এটা পরিষ্কার দেখতে পেলাম তার ঝলসানো লাল চোখ আমার দিকেই তাকিয়ে আছে। আমি বিছানা ছেড়ে পালাতে যাব, ঠিক এমন সময় অনুভব করলাম আমার পা আটকে গেছে। প্রাণপণে চেষ্টা করেও নাড়াতে পারলাম না। হঠাৎ আমার মাথা ব্যথা শুরু হলো আর আমি অজ্ঞান হয়ে পড়লাম। পরের দিন সকালে দেখি আমার এক বন্ধু আমার বিছানার পাশে বসে আছে। সে আমায় জানায় আমি নাকি রাতের বেলা তার বাড়ির সামনে থেকে হেঁটে যাচ্ছিলাম। সে কাজ থেকে ফেরার পথে দেখতে পাওয়ায় আমাকে ধরে নিয়ে বাড়ি আসে। আমি নাকি কোনো জ্ঞানে ছিলাম না। মা বলল জ্বর বেড়ে 104 হয়ে গেছে। আমার বন্ধু দেরি না করে তক্ষুনি আমাকে তার গাড়ি করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা সব রকম রক্ত পরীক্ষা করল, কিন্তু শেষমেশ যখন কিছু পেল না, তারাও হাল ছেড়ে দিল। এক ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো এই জ্বর কবে থেকে হয়েছে। আমি তাদের তখন সবটা খুলে বললাম। তারা সেই ডাকের কথা শুনে যে যার মতো হাসতে হাসতে চলে গেল। মনের সব আশা ছেড়ে দিয়েছি। এক প্রকার ভেবেই নিয়েছিলাম মৃত্যু অবধারিত, কিন্তু সবাই যাওয়ার পর এক নার্স এসে আমাদের বলে এটা নাকি নিশির অভিশাপ। প্রথমে আমি না বোঝার ভান করে তাকে কোনো উত্তর দিলাম না। সে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভালো কোথাও নিয়ে গিয়ে ঝাড়িয়ে আনুক। আমি প্রথমে বিশ্বাস করিনি যে কোনো ওঝা বা তান্ত্রিকের কাছে গেলে এইটা ঠিক হবে, কিন্তু জ্বর কিছুতেই কমছে না। ডাক্তাররাও হাত তুলে দিয়েছে। সারা রাত বন্ধুটা আমার সাথেই ছিল। রাতে আমি আবার সেই ফিসফিস শুনতে পারছি, যেন কেউ খুব দূর দিয়ে আমাকে ডাকছে। অবশেষে আমার বন্ধু আমাকে এক গ্রামের ওঝার কাছে নিয়ে গেল। গ্রামের সবাই তার পরামর্শ মেনে চলতেন। তিনি নাকি একসময় নিজের শক্তির বলে পুরো গ্রামকে বাঁচিয়েছিলেন। আমি তার সামনে যেতেই সে নিজেই বলে উঠল, খোকা, তোমার উপর নিশির ডাক পড়েছে। ওই মেয়েটার আত্মা তোমাকে ডেকেছে, কারণ তুমি তোমার কোনো জিনিস ওখানে ফেলে এসেছো যেটা তার পছন্দ হয়েছে, আর সে তোমাকে সাথে না নিয়ে যাবে না।
আমার বন্ধু আর আমি অনেক করে বলায় তিনি বলেন, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু কথা দিতে পারবো না, কারণ এতে তোমার জীবনও যাওয়ার ঝুঁকি আছে। এরপর তিনি নিয়ম মতো ঝাড়ফুঁক শুরু করলো। মন্ত্র পড়া, ধূপ, লাল সুতো বাঁধা, আরও অনেক কিছু ছিল। প্রক্রিয়াটা 2 ঘন্টা চলল। মাঝে মাঝে আমার শরীর কাঁপতে শুরু করলো, আর আমি নিজের অজান্তেই চিৎকার করতে শুরু করলাম। যেন মনে হচ্ছিল আমার শরীর রীতিমতো শিরশিরানি দিচ্ছে আর ভিতর থেকে ফেটে পড়ছে। সব কিছু হওয়ার পর তিনি বলতে লাগলেন যে আজ দুপুরের মধ্যে জ্বর নেমে যাবে। রাতে সেই আওয়াজ আবার শোনা যাবে কিনা তিনি বলতে পারছেন না। যদি না শোনা যায় তাহলে ভালো, আর যদি শোনা যায় তাহলে মৃত্যু অবধারিত। অনেক ভয় ভয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে শরীরে আর এক ফোঁটাও জোর নেই। বিছানায় শুয়ে পড়লাম। চোখ যখন খুলল পরের দিন সকালে। এরপর থেকে আমি আর কোনোদিন সেই ফিসফিসানি শুনতে পাইনি, কিন্তু এখনও রাতের বেলা শুলে মনে হয় যদি সেই ফিসফিসানি আবার শুনতে পাই। সত্যি কথা বলতে আজ অন্য এক ঘটনা এপিসোডে আসতো, কিন্তু এই ঘটনা পড়ার পর এর থেকে ভালো নিউ ইয়ার স্পেশাল এপিসোড আর হতে পারে না। নিশির ডাক। অনেক মাস পর, অনেকটা সময়ের পর আমাদের কাছে আবার এলো নিশির ডাকের এক ঘটনা। আশা করি বন্ধুরা তোমাদের সবার ভালো লেগেছে। আরেকবার মনে করে দিই, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। পরের ঘটনায় শাউট আউট পর্বে তাদের নাম বলা হবে। আশা করি এই ঘটনা তোমাদের খুব ভালো লেগেছে। আমাদের চ্যানেলের সাথে জুড়ে যেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে নাও। আবার দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো ভয়ের অনুভূতি নিয়ে।